বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম হল সুন্দরবন। এটি বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমান্তবর্তী 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এর মধ্যে প্রায় 6,000 বর্গ কিলোমিটার এলাকা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সুন্দরবন খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট এই 3টি জেলা জুড়ে বিস্তৃত। সুন্দরবনে অন্তর্ভুক্ত বন্যপ্রাণী অভয়ারণ্যসমূহ হল সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্য। এসব বন্যপ্রাণী অভয়ারণ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দরবন এক রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানকার প্রকৃতি তার প্রতিটি সন্তানকে পরম আদরে আঁকড়ে ধরে রেখেছে। সুন্দরবনের প্রবেশপথেই দেখা যায় কতগুলো গ্রাম নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে। এখানকার প্রতিটি পরিবারের আয়ের একমাত্র উৎস এই সুন্দরবন। কেউ মাছ ধরে, কেউ জ্বালানি কাঠ, কেউ বা মধু সংগ্রহ করে। সুন্দরবনের খুব পরিচিত একটি গাছ হচ্ছে গোলপাতা। নামে গোল থাকলেও এর পাতা কিন্তু মোটেও গোল নয়। এরা পাম জাতীয় উদ্ভিদ। এর ফল যেমন সুস্বাদু, এর থেকে তৈরি গুড়ও তেমন মিষ্টি আর স্বাস্থ্যকর। এখানকার মানুষের জীবিকার একটি অন্যতম উৎস হল এই গোলপাতা। এরা ছোট নৌকায় করে গোলপাতা সংগ্রহ করে, কেউ বা বড় ট্রলার নিয়ে আসে। উপকূলীয় ঘর ও নৌকার ছাউনি তৈরিতে এই পাতা বহুলভাবে ব্যবহৃত হয়। এখানকার আরেক উদ্ভিদ হচ্ছে হেঁতাল। এর কথা বিশেষভাবে বলতে হয় কারণ সুন্দরবনের বাঘেদের নিরাপদভাবে লুকিয়ে থাকার উপযুক্ত স্থান তৈরি করে দেয় এই কাঁটাযুক্ত গাছগুলো। এছাড়া সুন্দরবনের উদ্ভিদগুলোর মধ্যে আছে কেওড়া। এটি খুবই পানি সহনশীল গাছ, যার পাতা ও ফল এখানকার হরিণগুলোর খুব প্রিয়। আরও আছে গেওয়া। এর থেকে এক ধরনের কষ বের হয় যা খুব বিষাক্ত। সুন্দরী গাছ, যার নামে এই বনের নামকরণ করা হয়েছে। কিন্তু আগামরা রোগে আক্রান্ত হয়ে এই গাছগুলোর অবস্থা এখন খুবই করুণ। পানির লবণাক্ততা বৃদ্ধি এর প্রধান কারণ। এর ফলে সুন্দরবনের বিভিন্ন গাছের উচ্চতা হ্রাস পাচ্ছে এবং গেওয়া ও গরান গাছ সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। সুন্দরী কাঠের স্থায়িত্বের কারণে তা এই অঞ্চলের মানুষের আসবাবপত্র তৈরির প্রধান চাহিদা। সুন্দরবনের আবির্ভাবের শুরুতে প্রথম পদক্ষেপটি ফেলেছিল সানগ্রাস জাতীয় উদ্ভিদ। এরপর একে একে আসতে শুরু করে কেওড়া, বাইন, পশুর, ধুন্দল ইত্যাদি। এদেরকে বলা হয় অগ্রণী প্রজাতি। সবশেষে চূড়ান্ত প্রজাতি হিসেবে আসে সুন্দরী এবং গরান গাছ। একটি বনভূমির এইভাবে ধাপে ধাপে সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক্রমাগমন। সুন্দরবনে এই প্রক্রিয়াটি খুব স্পষ্টভাবেই চোখে পড়ে। সুন্দরবনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য
এখানকার গাছগুলো নিজেদের অভিযোজন ক্ষমতাকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছে, যা পাহাড়ি অথবা সমতল বনভূমি থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মাটি ফুঁড়ে বের হয়ে ওঠা শ্বাসমূলগুলো এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। কেওড়া, সুন্দরী, গড়ান গাছে এই ধরনের শ্বাসমূল দেখা যায়। এছাড়া মূলের অভিযোজনের মধ্যে পড়ে ঠেসমূল, যা গাছের কাণ্ড থেকে বের হয়ে মাটির সাথে ঠেস দিয়ে দাঁড়াতে সাহায্য করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাঁকড়া। ম্যানগ্রোভের বেশিরভাগ গাছের পাতাগুলো অনেক পুরু ও রসালো হয়। ম্যানগ্রোভের আরেক অভিযোজন পদ্ধতি হল বীজের জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই ধরনের অভিযোজনে বীজগুলো গাছে থাকা অবস্থাতেই অঙ্কুরোদ্গম হয়। এই ধরনের বীজে এক ধরনের বর্ধিত অংশ বের হয়, যা কাদামাটিতে বীজগুলোকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। সুন্দরবনের উদ্ভিদ জগৎ যেমন প্রাণ প্রাচুর্যে ভরপুর, ঠিক তেমনি প্রাণীজগতের বৈচিত্র্যও কম নয়। এর বাস্তুসংস্থানে যুক্ত হয়েছে ক্ষুদ্র কীট থেকে শুরু করে বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগার। এখানকার প্রাণীগুলোর বেঁচে থাকা অনেকখানি জোয়ার ভাটার সময়ের উপর নির্ভরশীল। জোয়ারের পানি নেমে গেলে কাদা আর গর্ত থেকে বের হয়ে আসে বিচিত্র ধরনের প্রাণী। এটি হল মাছ স্ক্রেপার। এরা এমন এক ধরনের মাছ যারা তাদের পাখনা ব্যবহার করে কাদামাটিতে চলাফেরার জন্য। কাদার মধ্যে লুকিয়ে থাকা পলি, কাঁকড় খেয়ে এরা বেঁচে থাকে। সুন্দরবনের অতি পরিচিত জলজ প্রাণীটি হচ্ছে লাল কাঁকড়া বা ফেডলার্স ক্র্যাব। এই পুরুষ কাঁকড়াগুলোর শিরদাঁড় আকারে বড় থাকে। স্ত্রী কাঁকড়াগুলোতে সাধারণত এটি দেখা যায় না। এছাড়াও জলজ প্রাণীগুলোর মধ্যে আছে নানা জাতের শামুক, জেলিফিশ এবং বিভিন্ন প্রজাতির মাছ। এরা ভাটার সময় বের হয় এবং জোয়ারের সময় গাছের শাখার ছোট গর্তগুলোতে লুকিয়ে পড়ে। এখানে দেখা যায় নানা রঙের নানা ধরনের পাখি। কিছু পাখি গাছের মগডালে বাসা বাঁধে। তারা গাছের ফল, বীজ ইত্যাদি খেতে পছন্দ করে, যেমন টিয়া, ঘুঘু, শালিক, ময়না ইত্যাদি। কাঠঠোকরা গাছের ভেতরে লুকিয়ে থাকা কীটপতঙ্গ ধরে খায়। তবে এখানে সেসব পাখিদের সংখ্যাই বেশি যারা মাছ ধরে খায়, যেমন বিভিন্ন প্রজাতির মাছরাঙা, বাজপাখি, শঙ্খচিল, সারস, কানিবক, কাদাখোঁচা ইত্যাদি। সুন্দরবন জুড়ে প্রকৃতি তার সৌন্দর্য যেমন ঢেলে দিয়েছে, ঠিক তেমনি ভয়াবহ রোদ দিয়ে তার আরেক অংশ সাজিয়েছে। সুন্দরবনের নদীগুলোতে নৌকায় করে যাওয়ার সময় দু একটা কুমিরের দেখা মিলতেও পারে। এদের কখনো কখনো ডাঙায় রোদ পোহাতে দেখা যায়। সুন্দরবনের সবচেয়ে বিপজ্জনক প্রাণীটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে মধু সংগ্রহ করতে আসা মাওয়ালিরাই সবচেয়ে বেশি এই বাঘের আক্রমণের শিকার হয়। কিন্তু এই বাঘেদের সংখ্যা কমতে কমতে বর্তমানে মাত্র 400 বাঘ সুন্দরবনে পাওয়া যায়। এছাড়াও সুন্দরবনে দেখা মেলে বন্য শূকরের। এরা স্বভাবতই হিংস্র হয়। সুন্দরবনে বানরের সংখ্যাও চোখে পড়ার মতো। এই বানরগুলোর সাথে এখানকার হরিণের একটা আবেগী বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই বানরগুলো হরিণদের খাওয়ার জন্য কেওড়া গাছের ডাল ভেঙে দেয় আর
হরিণগুলো এর বিনিময়ে বানরগুলোকে পিঠে চড়িয়ে বন ঘুরতে নিয়ে যায়। সুন্দরবনে মধু সংগ্রহকারী মাওয়ালিরা নিজেদের জীবন হাতের মুঠোয় নিয়ে এই দুর্গম বিপজ্জনক জঙ্গলে আসে মধু নিতে, নিজেদের জীবিকার তাগিদে। মৌচাকের খোঁজে তারা হন্যে হয়ে ছুটে বেড়ায় এখান থেকে ওখানে। সুন্দরবনের মৌমাছিগুলো খুব আগ্রাসী হয়ে থাকে। নিজেদের বাসা রক্ষার জন্য এরা জীবনও দিতে প্রস্তুত। মধুভর্তি মৌচাকের খোঁজ পেলেই শুরু হয়ে যায় মৌচাক থেকে মৌমাছি তাড়ানোর আয়োজন। মাওয়ালরা গোলপাতা ও হেতালের পাতা কেটে এক ধরনের মশাল বানিয়ে নেয়, যা কারু বলে পরিচিত। তারপর সেই কারু জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে। মৌমাছিরা ধোঁয়ার গন্ধ পেলেই মনে করে জঙ্গলে আগুন লেগেছে, আর কোনো পথ নেই মৌচাক রক্ষা করার। তাই তারা মৌচাকের মায়া ত্যাগ করে জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। আর মৌমাছিদের এই দুর্বলতার সুযোগটি লুফে নেয় মাওয়ালিরা। কোনো কোনো দিন একটু বেশি মধু পেলে তাদের মনে ছড়িয়ে পড়ে খুশির জোয়ার। মনে এক তৃপ্তি নিয়ে ফিরে যায় প্রিয়জনদের কাছে। এবার ঘরে ফেরার পালা। আরেকটি কর্মব্যস্ত দিনের ইতি টানতে চলেছে। সময় হয়েছে বিশ্রাম নেয়ার। দিগন্তের এক কোণায় ঢলে পড়েছে সন্ধ্যার সূর্য। সুন্দরবনে রাত নামছে। সন্ধ্যার পরপরই কিছু নিশাচর প্রাণী বের হয় খাদ্যের সন্ধানে। এর মধ্যে দেখা যায় কিছু প্রজাতির বাদুড় এবং সাপ। এই সাপগুলো ছোট মাছ ও ব্যাঙ শিকার করায় দক্ষ। সুন্দরবন তার সান্নিধ্যে আসা কাউকেই খালি হাতে ফিরিয়ে দেয় না। সবার জন্যই সে সর্বদা আশীর্বাদ পুষ্ট। সুন্দরবনের রাতের অন্ধকারে কিছু কিছু জায়গায় জোনাক পোকার মতো আলো জ্বলতে দেখা যায়। না, এটা আকাশের কোনো তারা নয়, এটা সামান্য কুপি, যা দিয়ে জেলেরা তাদের নৌকাকে আলোকিত করে। এ যেন তাদের আশার প্রদীপ। উত্তাল এই নদীর উপরেই এমনি করে গড়ে ওঠে অন্য এক জেলে পাড়া। এ যেন এক ভাসমান গ্রাম। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই এসব মানুষগুলোর মধ্যে দেখা যায় কর্মব্যস্ততা। কেউ মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে পাড়ি জমায়। নদীর প্রতিটি ঢেউ যেন এদের পরিচিত। কোথায় কেমন মাছ পাওয়া যাবে সে ব্যাপারে তাদের অভিজ্ঞতার কমতি নেই। এদের মধ্যে আবার কেউ হয়তো ছোট নৌকা নিয়ে নদীর অগভীর অংশগুলো থেকে কাঁকড়া ধরে। সুন্দরবনে এইসব খেটে খাওয়া মানুষগুলো গ্রীষ্মের প্রখরতা, বর্ষার অবিরাম জলধারা কিংবা শীতের হাড় ভাঙা কাঁপুনি কোনো কিছুর কাছেই হার মানার নয়। এদের জীবন এবং সুন্দরবন যেন একে অন্যের পরিপূরক। এই বন যেমন এখানকার মানুষগুলোকে নিয়ে তার বাস্তুসংস্থান তৈরি করেছে, ঠিক তেমনি এখানকার মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই সুন্দরবন।